হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজস্থানে বাংলাদেশি সন্দেহ বন্দী বঙ্গের কয়েকশো শ্রমিক। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল হাইকোর্ট। তবে এখনই জেল মুক্তি নয়, আপাতত থাকতে হবে জেল হেফাজতেই। তৃণমূলের বিজয় উল্লাসের সময় বিস্ফোরণে মৃত্যু বছর 10-এর এক নাবালিকার। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার 4। এবার রাজ্যের 2000 স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। মুখ্যমন্ত্রীর লেখা 96টি বই সরকারি তালিকায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে প্রথমে সম্মতি ইসরায়েলের। ইরানের হামলার পর আবার নতুন করে যুদ্ধ ঘোষণা। বুধবারই মহাকাশে উড়ে যাবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। একদম 4 অভিযানের নতুন তারিখ 25শে জুন, ঘোষণা নাসার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। এরপরেই ফের পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে আরও একটি পোস্ট করলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল এবং ইরান প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিল। দুই দেশই তার কাছে গিয়ে শান্তির কথাই বলে। ইরান এবং ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, দুই দেশই অনেক কিছু পেয়েছে, তবে ধর্ম এবং সত্যের পথ থেকে সরে এলে তারা অনেক কিছু হারাতেও পারে। ঘটনাচক্রে ট্রাম্পের এই পোস্টের 2 ঘন্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। সমাজ মাধ্যমে আরাগচি লেখেন, যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতাই হয়নি। এই বিষয়ে ইরানের সামরিক বাহিনী পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ইরান অস্বীকার করার পরেই মার্কিন প্রেসিডেন্টের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের দাবি, ইরান এবং ইসরায়েল তার সঙ্গে যোগাযোগ করে বলেছিল তারা শান্তি চায়। মঙ্গলবার সকালে ওই পোস্টে ট্রাম্প লেখেন, আমি জানতাম এটাই সঠিক সময়। বিশ্ব এবং পশ্চিম এশিয়াই আসল জয়ী। আগামী দিনে দুই দেশেই ভীষণ শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসা আসবে। তারা অনেক কিছু পেয়েছে, তবে ধর্ম এবং সত্যের পথ থেকে বিচ্যুত হলে অনেক কিছু হারাতেও পারে। বস্তুত সোমবার গভীর রাতে সমাজ মাধ্যমে পোস্ট করে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইরান ও ইসরায়েল দুদেশেই সহমত জানিয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং তার 12 ঘন্টা পরে ইসরায়েল তা অনুসরণ করবে। 24 ঘন্টা পর দুদেশের মধ্যেই 12 দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেও সংঘর্ষে ইতি পড়ার আভাস দিয়েছে তেহরান। মঙ্গলবার সকাল 6টা থেকে আর কোনো সংঘর্ষ হয়নি, এমনটাই ইঙ্গিত মিলেছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির পোস্টেও। যদিও ইসরায়েলের দাবি, মঙ্গলবার সকালে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাতে 3 জনের মৃত্যুর খবরও মিলেছে। মঙ্গলবার সকালে আরাগচি সমাজ মাধ্যমে লেখেন, ভোর 4টে বাজার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের সামরিক বাহিনী ইসরায়েলি আক্রমণের জবাব দিয়ে গেছে। এজন্য ইরানের সেনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর আগে অন্য একটি সমাজ মাধ্যম পোস্টে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেন, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর 4টের পর থেকে ইসরায়েল হামলা বন্ধ করলেও ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক। পরক্ষণেই শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুকে জবাব দেওয়ার জন্য ইরানি বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। সরাসরি যুদ্ধবিরতির কথা ঘোষণা না করলেও আরাগচির পোস্টে আভাস, স্থানীয় সময় ভোর 4টের পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি। যদিও ইসরায়েলের অভিযোগ, মঙ্গলবার সকালেও ইরান তাদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকালে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলেই খবর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, সেই কারণেই সাইরেন বাজছে। পরে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ তোলে তেল আভিভ। আইডিএফ জানিয়েছে, ইরানি হামলার জন্য ইসরায়েলি নাগরিকরা শেল্টারে আশ্রয় নিয়েছেন। তেল আভিভের দাবি, মঙ্গলবার সকালে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেভা শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ওই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানালো ইসরায়েল। তবে এই বিষয়ে ইরানের অবস্থান কি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি নিয়ে সমাজ মাধ্যমে 3টি পোস্ট করেছেন ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তারপরেই ইসরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েল তার প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষ বিরতিতে সম্মত হচ্ছে। কিন্তু ইরানের হামলার পর আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, গুপ্তচর সংস্থা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মোসাদের প্রধান। ওই বৈঠকে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে সব লক্ষ্য পূরণ করতে পেরেছে ইসরায়েল।
বিবৃতিতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ইসরায়েল দুটি অস্তিত্বগত ঝুঁকি নষ্ট করে দিয়েছে। একটি ছিল পরমাণু অস্ত্র সংক্রান্ত ঝুঁকি, আর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঝুঁকি। মনে করা হচ্ছে এই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু বোঝাতে চেয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক সংঘাতে যেমন জয়ী হয়েছে, তেমনি সেদেশের পরমাণু সমৃদ্ধিকরণ কর্মসূচিকেও স্থগিত করে দিতে পেরেছে। সোমবার রাত 3:30 নাগাদ সমাজ মাধ্যমে পোস্ট করে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান এবং ইসরায়েল দুই দেশই সহমত হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ না থামানো গেলে গোটা পশ্চিম এশিয়ায় অনেক বছর ধরে এটা চলতে থাকবে। তবে ট্রাম্পের দাবি খারিজ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর 4টের পর থেকে ইসরায়েল হামলা বন্ধ করলেও ইরান নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলেই জানায় তেহরান। হাই নিউজ নেটওয়ার্ক। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল ইরান, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলেরও। যদিও ইসরায়েলে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইরান, খানিক পরে যুদ্ধবিরতি নিয়ে বিবৃতিও দিয়েছে তারা। ভোর রাতে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এই শুরুটা করবে ইরান, তাকে অনুসরণ করবে ইসরায়েল। এক পক্ষের সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ট্রাম্পের ঘোষণা মাফিক ইরানও জানিয়ে দেয়, নির্দিষ্ট সময় থেকেই তারা সংঘর্ষ থামিয়েছে। কয়েক মিনিটের মধ্যে ট্রাম্প আবারও ট্রুথ সোশ্যালে লেখেন, সংঘর্ষ বিরতি হয়েছে। তবে সংঘর্ষ বিরতির শুরুর খানিক পরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঙ্কার দেন। মার্কিন প্রেসিডেন্ট সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা লঙ্ঘন করে ইসরায়েলের দিকে এক ঝাঁক মিসাইল ছুড়েছে ইরান। আর ইসরায়েল সরকারের নীতি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে তার কড়া জবাব দেওয়া হবে। তাই আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি যেন তেহরান লক্ষ্য করে বড়সড় অপারেশন চালানো হয়। সূত্রের খবর, ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেন শোনা গেছে। নাগরিকদের নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু ইসরায়েলের এই দাবি অস্বীকার করেছে ইরান। তাদের দাবি, মিসাইল হামলার অভিযোগ একেবারেই মিথ্যে। উল্টো ইরান জানিয়েছে, তারা সংঘর্ষ বিরতি মেনে নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তবে শত্রুরা যদি আবার হামলা করে, তাহলে পাল্টা দিতেও প্রস্তুত ইরান। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বড়সড় হামলা ইউক্রেনে, হামলা চালালো রাশিয়া, দাবি কিয়েভের। জানা যাচ্ছে, সোমবার সকালে 352টি ড্রোন, 11টি ব্যালিস্টিক মিসাইল এবং 5টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। রাশিয়ার এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, আহত বহু। ইউক্রেনের সেনাপ্রধান একটি বিবৃতিতে বলেন, সোমবার কিয়েভে মুহুর্মুহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, যেখানে সাধারণ মানুষের বসতি, ইচ্ছাকৃতভাবে সেই জায়গাগুলিতেই ধ্বংসলীলা চালানো হয়েছে। এই হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শেভচেনকিভস্কি জেলা। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও দুই দেশই নিরাপত্তা আঁটোসাঁটো রেখেছে। সেদিক থেকে আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো ভারত। সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন নোটাম জারি করে জানানো হয়েছে, আগামী 24শে জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো যাত্রীবাহী বা সামরিক বিমান। একই পথে হেঁটেছে ইসলামাবাদও। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছিল, যার মধ্যে অধিকাংশই ভারতীয়। এই ঘটনায় দায় সম্পূর্ণই পাকিস্তানকে দিয়েছে ভারত। সন্ত্রাসবাদ দমনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ গোটা দেশের মানুষের কাছে। এই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। প্রথমে সিন্ধু জল চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের স্বল্প মেয়াদী মেডিকেল ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিল। এগুলোর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ করেছিল। পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভারতও একই পদক্ষেপ গ্রহণ করেছিল। এর পাশাপাশি আরও কড়া পদক্ষেপ হিসেবে পশ্চিম সীমান্তে জ্যামারও লাগিয়েছিল ভারত। সোমবার ফের 1 মাসের জন্য ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর পাল্টা দেয় ভারতও। কেন্দ্রের তরফে জারি করা হয় নোটাম, যেখানে পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে ভারত। পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমান তো বটেই, পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্য লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। আগামী 24শে জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।
চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনায় রহস্যভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুরশিদ। 3 জনই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়াত গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকেই একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয় এবং বাকি 2 জনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে ওই গ্যাংয়ের আরও কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত। জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানার নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেপ্তার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে। সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানে দিবালোকে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে চম্পাশাড়ির এটিএম লুটের ঘটনার সঙ্গে ওই সোনার দোকানের লুটের কোনো সংযোগ রয়েছে কিনা। প্রধাননগর থানার এক আধিকারিক জানান, এই আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আগে থেকেই নজর রেখেছিলাম। এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ আরও তৎপরভাবে কাজ করবে। এদিন এই বিষয়ে প্রধাননগর থানার আইসি বিডি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ব্যাংকের তরফে আশানুরূপ কোনো রকম সহযোগিতা মেলেনি। জোরপূর্বক এফআইআর করাতে বাধ্য হয়েছিল পুলিশ। ব্যাংকের অসহযোগিতার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তদন্তের ক্ষেত্রে, এমনটাই অভিযোগ করেন আইসি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান, এটিএম লুট কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিকে দিকে বন্যার পরিস্থিতি, আর সেই প্রসঙ্গে বিধানসভার শেষ অধিবেশনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন তিনি, দেখুন। পরিস্থিতি ঠেকাতে বঞ্চনার অভিযোগ কেন্দ্রকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তোপ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজ করেছে কেন্দ্র। ডিবিসি যে না জানিয়ে জল ছেড়েছে সেই অভিযোগও আরও একবার করেছেন তিনি। গত বছর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেও ডিবিসিকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছিলেন ম্যানমেড বন্যা তত্ত্ব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র বাংলাকে 1 পয়সাও দেয়নি, আসামকে দিয়েছে। ঘাটালের জন্য বরাদ্দ 1,500 কোটি টাকাও কেন্দ্র দেয়নি বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী আবারও দাবি করেন, বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ডিবিসি শোনে না। ডিবিসি এবার না জানিয়েই জল ছেড়েছে। তার অভিযোগ, ইচ্ছে মতো ঝাড়খণ্ড, বিহার থেকে জল ছেড়ে দেওয়া হয়, আর সেই কারণেই বাংলায় বারংবার বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য কোষাগার থেকেই কোটি কোটি টাকা খরচা করে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বছর 2-এর মধ্যেই গোটা কাজ সম্পূর্ণ হবে। চন্দ্রকোনা, কেশপুর ওই সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতি থেকে পরিত্রাণ হবে। তবে এটাও স্পষ্ট, ঘাটাল মাস্টার প্ল্যানের রুট এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই জনবসতি প্রভাবিত না হয়। পাশাপাশি বিধানসভার শেষ দিনে মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তুলেছেন, ইন্ডিয়া ভুটান রিভার কমিশনে কেন বাংলার কোনো প্রতিনিধি নেই। প্রত্যেক বছরই বর্ষার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ, কারণ বন্যা পরিস্থিতি। আর সেই সূত্রেই আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। 2014, 2019 এবং 2024 গত 3টি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসক দলের তুরুপে তাস ছিল এই মাস্টার প্ল্যান। 2024 লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবেন। আর সেই পথেই এগোচ্ছে এবার রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক।
উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বৃষ্টির কারণে উত্তরের জেলাগুলিতে ফুসতে শুরু করেছে মহানন্দা থেকে তিস্তা নদী। এসবের জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে ভারী পাথর বোল্ডার নেমে এসে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। এর ফলে ভুগছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সারা সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হয়েছে। সোমবার সারা রাত ধরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফুঁসতে শুরু করেছে মহানন্দা থেকে তিস্তা নদী। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে। এসবের জেরে ভুগছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকা থেকে সমতল সর্বত্র ভারী বৃষ্টি হয়েছে। রাতেই শহরের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। বেশ কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরের জেলাগুলিতে 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তা ও মহানন্দা নদী ফুলে ফেপে উঠেছে। প্রায় বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় বইছে উত্তরের বেশিরভাগ নদী। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে ভারী পাথর বোল্ডার নেমে এসে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। সেতিঝোড়া, সেলফিদার, বিরিকদরা সহ একাধিক এলাকায় ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়কটি মূল কালিম্পং এবং সিকিম যাওয়ার পথ। বিকল্প পথে সিকিম যেতে বেশ কিছুটা সময় লাগে। ফলে ধস নেমে যান চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েছে পর্যটকেরাও। এখনো পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে। মাঝে 2 দিনের জন্য বৃষ্টির দাপট কমলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাকি জেলাগুলিতেও। আর তাতেই বিপর্যস্ত হবে উত্তরবঙ্গবাসী। কারণ সিকিমে ভারী বৃষ্টিপাত হলে তিস্তা আরও বিপজ্জনক রূপ নিতে শুরু করে। তিস্তার জল বিপদসীমা ছাপিয়ে যেতে পারে। পরিস্থিতি নজরে রাখছে বর্তমানে সেচ দফতর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 22 ঘন্টা পর অবশেষে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করল গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। জানা গেছে, স্নান করতে নেমে গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি, বয়স 15 বছর, বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামর গ্রামে। জানা গিয়েছে, সোমবার বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় সে। স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং আরও একজন কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে। তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। নদীর গভীরে জলে তলিয়ে যায় সে। সোমবার দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে খোঁজ চালাতে শুরু করলে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকেই গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম উদ্ধার কাজ চালায়। অবশেষে সকালে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয় এই কিশোরের দেহ। এবার রাজ্যের স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। 23টি জেলার 5 ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যে স্কুলগুলির লাইব্রেরিতে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যের 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। তাতেই জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা মা, কথাঞ্জলি সহ একাধিক বই। বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। স্কুল শিক্ষা দফতর যে 5টি সেটে বইয়ের তালিকা পাঠিয়েছে, প্রত্যেকটিতেই রয়েছে 500টির বেশি বইয়ের নাম। সেই বইগুলির মধ্যেই মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে। এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। তাদের মাধ্যমেই স্কুলগুলি বই কিনবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী বই কিনতে হবে। ইতিমধ্যেই স্কুল গ্রন্থাগারের উন্নয়নে রাজ্য সরকারের তরফে 2026টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলকে মোট 20 কোটি 26 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুল পেয়েছে 1 লক্ষ টাকা করে। সেই টাকাতেই কিনতে হবে তালিকাভুক্ত বই। বিকাশ ভবন সূত্রে খবর, 500র বেশি বইয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্যে 90টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রয়েছে। জেলাভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম সেট যাবে উত্তরবঙ্গের 5 জেলা সহ মোট 8টি জেলায়। দ্বিতীয় সেট পশ্চিমাঞ্চলের 4 জেলায় যাবে। একইভাবে তৃতীয় সেট দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা, চতুর্থ সেট কলকাতা সহ 5 জেলা এবং পঞ্চম সেট
রাজ্যের আরও 3টি জেলায় পৌঁছবে। তবে এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে শিক্ষক মহল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী লেখিকা হতেই পারেন, তবুও সরকারি খরচে সরকারি স্কুল লাইব্রেরিতে তার লেখা বই কেন বাধ্যতামূলক করা হলো এটি স্পষ্ট নয়। কোনো শিক্ষক শিক্ষিকার আবার প্রশ্ন, এভাবে কি লেখকের নাম বাছাই করা যায়? যদিও বিষয়টিতে সরকারি ব্যাখ্যা এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। 2টি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। অন্যদিকে রাজনগর থেকে কলকাতা এই রুটের বাস পরিষেবা চালু হওয়ার ঘোষণাও করেন মমতা। 2টি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বরে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছে প্রশাসন। সিউড়ি থেকে পাথর চাপড়ির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে 2টো বাস পৌঁছাবে দীঘায়। শুক্রবার সকাল 10টা নাগাদ সিউড়ি দীঘার এই সরকারি বাসের উদ্বোধন হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় বীরভূমের বাসিন্দাদের দীঘা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হল। সম্প্রতি রাজ্য পরিবহন দফতর 6টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয়। বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় 9.5 কোটি টাকা। একটি বাসের আসন সংখ্যা হল 43। যেহেতু একেবারেই নতুন মডেল, তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থাও, পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে। প্রতিটি বাসের 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও প্রতি বাসে 2 বছর পর্যন্ত অথবা 6 লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে। অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশি আরামদায়ক, তেমনি যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি মজবুত। উত্তরবঙ্গে আগে শীততাপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও এনবিএসটিসি এই প্রথমবার অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করল। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মাঝ আকাশে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত 11 জন যাত্রী ও বিমান কর্মী। সোমবার মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে মাটি থেকে প্রায় 35,000 ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়াও। বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার AI-130 বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং 777 বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথ্রো থেকে উড়েছিল, কিন্তু মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন 5 জন যাত্রী। সঙ্গে 6 জন বিমানকর্মী অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতন উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনো মতে বিমানটি মুম্বাই পৌঁছায়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিকেল দল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন। তবে এয়ার ইন্ডিয়ার দাবি 11 জন নয়, 7 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে, বিমান উড়তেই মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় 5 যাত্রী এবং 2 বিমান কর্মীর। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দিতে পারে। আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। গোটা ঘটনাটি এখন তদন্তাধীন। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে সেসবও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রৌদ্রজল আকাশ, কোথাও বা আংশিক মেঘলা আকাশ। রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও রৌদ্রোজ্জ্বল আকাশ, কোথাও আবার আংশিক মেঘলাও রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বুধবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধবার এবং বৃহস্পতিবারেও সমুদ্রে ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সমুদ্র উত্তাল হতে পারে, সেই কারণে মৎস্যজীবীদের ওই 2 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শহর কলকাতাতে মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
আবহাওয়া দপ্তর। কলকাতা শহরে মঙ্গলবার সেইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মোটের উপর কলকাতা শহরের তাপমাত্রা বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।